সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিগত ২৪ বছরে পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরবঙ্গের মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় নীলফামারী জেলার নিভৃত পল্লী দারিদ্র্য জনগোষ্ঠী সনের বাস্কেট তৈরি করে মঙ্গা দূর করেছে। আজ আমরা এ বিষয়ে আলোচনা করব। আর এই আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিট বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন, এবং আমাদের সাথে আরও রয়েছে পপির নির্বাহী পরিচালক জনাব মুর্শেদ আলম সরকার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সুধী মণ্ডলী, উত্তরবঙ্গের মঙ্গা পীড়িত 5টি জেলার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2007 সাল থেকে পিকেএসএফ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচিটি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির আওতায় অনেক দরিদ্র পরিবারের বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক কাজের সুযোগ সৃষ্টি করেছে পিকেএসএফ, যার ফলে অনেকেই মঙ্গাকে জয় করেছে। শুধু তাই নয়, সেই সাথে সুযোগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক বাজারে ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ। সনের তৈরি এই বাস্কেট আজ পৌঁছে গেছে ইউরোপের বাজারে। দর্শক মণ্ডল, চলুন একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে জেনে আসি সেই কাহিনী। আমাদের দেশ থেকে নানা রকমের পণ্য রপ্তানি হয়ে থাকে। এগুলোর মধ্যে কিছু অপ্রচলিত পণ্যও রপ্তানি হয়ে থাকে, যা আমাদের অনেকেরই অজানা। এমনই একটি রপ্তানি পণ্য হলো শনের তৈরি বাস্কেট। এই বাস্কেটের প্রায় শতভাগই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। রপ্তানিমুখী শনের বাস্কেট তৈরি হচ্ছে নীলফামারী জেলার সদর উপজেলার ডুঙ্গিটারি গ্রামের নিভৃত পল্লীতে। কয়েক বছর পূর্বেও মঙ্গা পীড়িত অন্যান্য গ্রামের নারীদের মতো এই গ্রামের নারীরাও কর্মহীন ছিল। বিচ্ছিন্নভাবে কিছু নারী বাস্কেট তৈরির কাজ করত, তবে বেশিরভাগ নারী বাস্কেট তৈরির কাজ জানত না। এই গ্রামের অতি দরিদ্র অসহায় দুস্থ নারীদেরকে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে জড়িত করতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ বা প্রাইমের আওতায় এই গ্রামের কর্মহীন দুস্থ নারীদের শনের বাস্কেট তৈরির প্রশিক্ষণ প্রদান করে। আমি আইডিয়াস থেকে ট্রেনিং পেয়েছি। আমাদের গ্রামের মহিলারা অনেক এখানে বাস্কেট তৈরি করে। আমি তো আগে এই কাজ জানতাম না। আইডিয়াস থেকে ট্রেনিং পেয়ে তারপর আমি এই কাজ করি আমার সংসারে উন্নতি হইতেছে। আগে আমি সংসারে কিছু কাজ করতাম না, আমার স্বামী কামাই করতে, এটাই আমরা খাইতাম। এখন আমরা বোনের ট্রেনিং পাওয়ার পর থেকে অনেক উন্নতি হতেছে, অনেক টাকা পয়সা আয় উপার্জন করতেছি। এই গ্রামের দুস্থ নারীদের প্রশিক্ষণ শেষে বাস্কেট তৈরির কাজ পেতে পিকেএসএফ এর সহযোগী সংস্থা সহযোগিতা করে। তাদের সহযোগিতায় কাজ পেয়ে এই গ্রামের নারীরা কর্মচঞ্চল হয়ে ওঠে। আমার এলাকায় অনেক দুস্থ মহিলা যাদের কোনো কাজ নেই, বাড়িতে শুধু থাকে। আমি 1 বছর আগে আইডিআরএস থেকে আমাদের দরিদ্র সদস্যদের 2টি ব্যাচ মোট 40 জন সদস্যকে এই প্রশিক্ষণের আওতায় আনি এবং প্রশিক্ষণ করাই। বাস্কেট তৈরির প্রধান উপকরণ শন, পুরনো কাপড়, সুতা ও অন্যান্য উপকরণ স্থানীয় বাস্কেট রপ্তানিকারক প্রতিষ্ঠান সরবরাহ করে। এ গ্রামের নারীরা সাংসারিক কাজের অবসরে নির্দিষ্ট একটি বাড়িতে বসে সুনিপুণ দক্ষতায় শন, সুতা ও কাপড় দিয়ে দৃষ্টিনন্দন সব বাস্কেট তৈরি করে। প্রতিটি বাস্কেট তৈরিতে ভিন্ন ভিন্ন কাপড় ব্যবহারের ফলে বাস্কেটগুলো হয় স্বতন্ত্র ডিজাইনের। আবার কেউ কেউ নিজ বাড়িতেই বাস্কেট তৈরি করে। প্রতি সপ্তাহে মহিলাদের তৈরিকৃত বাস্কেট রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সংগ্রহ করে তাদের প্রাপ্ত মজুরি প্রদান করে। সাংসারিক কাজের পাশাপাশি এই গ্রামের মহিলারা বাস্কেট তৈরির কাজ করে এখন বেশ সচ্ছল জীবনযাপন করছে। আইডিআরএস এর প্রশিক্ষণ দিছি। প্রশিক্ষণ দেওয়ার পরে আমি এখন দিন 200 করে আমার দিন আসে। স্বামী সংসারের কাজের পাশাপাশি আমি এগুলা কাজ করি। আমি মাসে 6000 টাকা পাই। এগুলা দিয়ে আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি
স্বামীর সংসারে কিছু সাহায্য দিতে পারি, কিছু জমাইতে পারি। তাদের অনেকেই পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ঋণ নিয়ে বাড়িঘর নির্মাণ ও মেরামত করছে। কেউ গাভী পালন করছে, কেউ কেউ স্বামীর ব্যবসায় পুঁজি সরবরাহ করেছে। নিজে বাস্কেট তৈরির কাজ করে যে আয় করছে তা দিয়ে ঋণের কিস্তি দিতে কোনো অসুবিধা হচ্ছে না। মাত্র কয়েক বছরে এ গ্রামের মহিলাদের আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে বর্তমানে গ্রামের চেহারা পাল্টে গেছে। পিকেএসএফ এর প্রাইম কার্যক্রমের ফলে শুধু এ গ্রামই নয়, মঙ্গা পীড়িত প্রায় সকল গ্রামই মঙ্গা জয়ের আনন্দে হাসছে। সুধী দর্শক মণ্ডলী, রপ্তানিমুখী বাস্কেট তৈরির উপর একটি প্রতিবেদন দেখলাম। আলোচনার পালা। আলোচনার প্রথমে জনাব মুর্শেদ আলম সরকার, যে একসময় দেখতাম যে এই পণ্যগুলো আমাদের স্থানীয় বাজারে এগুলি বিক্রি হতো, স্থানীয় উদ্যোক্তারা এগুলো তৈরি করত। কালক্রমে এটা দেখা যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে এটি রপ্তানি। এই রপ্তানিকরণের ধারণাটা কিভাবে সৃষ্টি হলো? বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাগুলোতে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউরোপ থেকে অনেক প্রতিনিধি আসেন, যারা গ্রামগঞ্জে ঘুরে বেড়ান প্রকল্পের কার্যক্রম দেখার জন্য। তেমনিভাবে তারা এই ঘুরে বেড়ানোর সময় বিভিন্ন উপকরণ দেখেছে। তার মধ্যে এই যে শনের তৈরি যে বাস্কেট আছে, সেই বাস্কেটটা তাদের খুব পছন্দ হয়েছে। শুধু তাই নয়, আরও বাঁশ বেতের জিনিসগুলো তারা পছন্দ করেছে। তো বিশেষ করে এগুলা যখন তারা পছন্দ করে, তারা একটা দুটা কিছু স্যাম্পল নিয়ে গিয়ে ওদেশে গিয়ে আবার বিভিন্ন জনকে দেখাচ্ছে। সেভাবে আস্তে 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 বাজার সৃষ্টি হয়েছে। এবং এটা দেখা গেছে যে একজন প্রতিনিধি আসার পরে অন্য সময় আরও প্রতিনিধিরা আসছে। এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে অনেক ভলান্টিয়ার আসে ইউরোপ থেকে। তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে যাচ্ছে উন্নয়ন কর্মসূচি দেখার জন্য, যেটা পিকেএসএফ বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করছে। আর বিশেষ করে প্রাইমের আওতাধীন, প্রাইম একটা আমি মনে করি যে একটা যুগান্তকারী পদক্ষেপ পিকেএসএফ থেকে শুরু হয়েছে। তো পিকেএসএফ যে উদ্যোগটা নিয়েছে মঙ্গা নিরসনের জন্য, কারণ আগে শোনা যেত ওই এলাকায় অনেকেই না খেয়ে অথবা অর্ধ খেয়ে অনেক রোগাক্রান্ত হতো, কিছু কিছু সময় মারাও যেত, আত্মহত্যা করতো। কিন্তু এখন এটা হচ্ছে না, কারণ এটা পিকেএসএফ এর যে প্রাইম প্রকল্প আছে সেটা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা। বিশেষ করে যে শনের তৈরি বাস্কেট এবং বাঁশ বেতের আরো অন্যান্য ব্যাপারে পিকেএসএফ শুধু ঋণ দিয়ে ক্ষান্ত হচ্ছে না। পিকেএসএফ প্রধান একটা পদক্ষেপ হলো যে শুরুতেই তাকে ক্যাপাবল করে তোলে, দক্ষ করে তোলে। সে ক্যাপাসিটি বাড়ানোর পরে তার সাথে কাজ করা হয়। তেমনিভাবে যে আমরা একটু আগে শুনেছি যে আরডিআরএস এর পক্ষ থেকে এই বেনিফিশিয়ারিসরা বিভিন্ন ধরনের ট্রেনিং পেয়েছে, এর মধ্যে বাস্কেটের উপর ট্রেনিং পেয়েছে, তারপর তারা কাজ শুরু করেছে। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে প্রশ্ন সেটি হলো যে আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমেও এই ধরনের পণ্য আপনারা তৈরি করছেন এবং বিভিন্ন দেশে এটা রপ্তানি করছেন, সেই সম্পর্কে যদি একটু বলেন। শুধু শনের না, এছাড়া তাল পাতার, খেজুর পাতার, হোগল পাতার, বিভিন্ন রকম পাতার দিয়ে এই সমস্ত বাস্কেট তৈরি হয়। আর এটা শুধু একটা এরিয়াতে এখন নয়, এটা প্রায় বাংলাদেশের অনেক এরিয়ায় ছড়িয়ে গেছে এবং এটা আপনাদের মাধ্যমেই ছড়িয়েছে। হ্যাঁ, হিড হ্যান্ডিক্রাফটস আমরা এটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর একটু আগে যে কথাটা বললেন যে কিভাবে এটা বিদেশে গেল, আমার সুযোগ হয়েছিল ইউরোপে কয়েকটা দেশে, এবং প্রায় বাড়িতেই আমি দেখেছি তাদের ক্রিসমাসের সময় তারা যে গিফট এক বাসা থেকে আরেক বাসায় পাঠায়, এই ধরনের বাস্কেটে তারা এটা পাঠায় এবং এই বাস্কেটটা পরিবেশসম্মত একটা দ্রব্য ব্যবহার করে। এটা যদি একটু বলতে পারেন যে কোন কোন দেশে আসলে? যেমন ফ্রান্স, সুইজারল্যান্ড, ইউকে, তারপরে এর আশেপাশে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশেই যাচ্ছে। আর বিশেষ করে যে এটা যাওয়ার মেইন কারণটা হলো যে একটা দেশে যখন এটা পৌঁছায়, সে দেশ থেকে তারাও আবার পাশাপাশি ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করে, সেখানে আবার এটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে ইউরোপের প্রায় দেশগুলোতেই এবং ওখানে একটা বাজার সৃষ্টি হয়েছে এই পণ্যের। তো এটার সুবিধা হলো যে স্থানীয় বাজারে যারা বিক্রি করে সেখানে দামটা যে পর্যায়ে থাকে, তো যখনই এটা বাহিরে যায় তখন পাউন্ড অথবা ইউরো অথবা ডলারে পরিণত হয়, তখন এটার মূল্যটা অনেক বেশি বেড়ে যায়। যার পরিপ্রেক্ষিতে আমাদের যারা তৈরি করে, আমাদের বেনিফিশিয়ারিজ, তারা কিন্তু একটা অধিক মূল্য পাচ্ছে এবং তাদের মজুরিটা অনেক বেশি পাচ্ছে। আমরা যে পণ্যটি দেখলাম সেটি কিন্তু
কাঁচামাল সন, পুরাতন কাপড় আর সুতা, জি। খুব বেশি জি। উন্নত মানের কোনো র মেটেরিয়ালস নয়। তো এখানে মূলত যে জিনিসটার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন। জি, ডিজাইন। সেটা কিভাবে আপনারা এনশিওর করেন বা তার মানটাই বা কিভাবে নিশ্চিত করেন? যেটা হলো যে একবার যারা নিয়ে গিয়েছে বিদেশে, তারা বিভিন্ন মলে দিচ্ছে এবং সেখান থেকে ওরা আবার অর্ডার দিচ্ছে, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, সুতরাং খুব ইজিলি এটা ইন্টারনেটে প্লেস করে প্লেস এটা করে দিতে পারে। চাহিদা তো সেই অর্ডারটা কিন্তু বাংলাদেশে আসছে। আবার বাংলাদেশে কিছু কিছু মল আছে যারা, কিছু কিছু মিডলম্যান আছে যারা বাহিরে রপ্তানি করছে, তারাও কিন্তু মানে শুধুমাত্র যে ইউরোপের লোকেরা সরাসরি দিচ্ছে তা না, তা না। এখানেও কিছু বায়ার আছে, আচ্ছা। তারাও কিন্তু ওখানে যাচ্ছে এবং অর্ডার দিচ্ছে। এর ফলে কি যারা উৎপাদক জি। তারা কি প্রকৃত মূল্যটা পাচ্ছে কিনা? লোকাল বাজারে যেটা হতো তার চেয়ে অনেক গুণ বেশি তারা পাচ্ছে ওখানে। আর যারা এটাকে বাজারজাত করছে তারা কিন্তু কিছুটা মার্জিন রাখছে। কিন্তু তারপরেও সুবিধা হলো যে মঙ্গা পীড়িত এলাকায়, যেখানে আগে কোনো কর্মসংস্থান ছিল না, সেখানে তারা সারা বছর কর্মসংস্থান পাচ্ছে এবং তাদের যে পারিবারিক যে চাহিদা ছিল খাবারের অথবা অন্যান্য দৈনন্দিন জীবনের, সেই চাহিদাটা পূরণ হচ্ছে। আমি মনে করি যথার্থ মূল্য তারা পাচ্ছে এই কারণে, কারণ আমরা এই প্রতিষ্ঠান যারা জড়িত আছি এরা আসলে ব্যবসা করার জন্য এটা করছি না। না, মোটেই না। তাদের জীবনযাত্রার যাতে মান যাতে উন্নত হয়, তারা যেন এখানে খেয়ে পড়ে থাকতে পারে, আমাদের লক্ষ্য কিন্তু তাই। জনাব আনোয়ার হোসেন, আপনার কাছে আবার আমরা ফেরত আসবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো এবং বিরতির সময় আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম রপ্তানিমুখী বাস্কেট নিয়ে এবং এই বাস্কেটের মান সম্পর্কে। জনাব আনোয়ার হোসেন, আমরা বলছিলাম যে আপনাদের প্রতিষ্ঠানে যে ধরনের এই বাঁশ, বেত এবং সন দ্বারা যে উৎপাদিত দ্রব্য, এগুলো আপনারা বিদেশে রপ্তানি করছেন, এই পণ্যগুলোর মান কিভাবে নির্ধারণ করা হয়? দুইভাবে এটা মান নির্ণয় করে থাকি। দেশীয় এবং বিদেশীয় টেকনিক্যাল যে সমস্ত বিশেষজ্ঞ আমাদের আছেন তারা এটা করে থাকেন। আর একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন যে এর ডিজাইন কিভাবে হয়। আমরা যখন প্রথমে আরম্ভ করি, তারপর এটা দেখতে পাবেন এখানে অনেকগুলো ছবি আছে। আমরা যখন প্রথমে ওদের কাছে কিছু দেই, বিদেশিরা নেওয়ার পরে তারা আবার এটার উপরে একটু এডিট করে, কারণ একই জিনিস বারবার চলে না, তার মানে ভ্যালু এড করে। ওরা হয়তো একটু চেঞ্জ করে এবং ইন্টারনেটের যুগ, যে কথাটা ভাই বলেছেন, তারা আবার নতুন নতুন ডিজাইন দেন। সেই ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, তার মানে মোটামুটি মানগুলো ওখান থেকেই এই ডিজাইনগুলো নির্ধারণ করা হয় আর কি, তাদের পছন্দ অনুযায়ী। কারণ এই জন্য দেখবেন অনেক বিষয়, কিন্তু একটার দুইটা না, অনেক কিছু আছে। কারণ প্রতিদিনই নিত্য নতুন বিষয় ওরা চাচ্ছে, আর আমরাও দেওয়ার চেষ্টা করতেছি। যারা প্রডিউসার তারাও কিন্তু খুব খুশি হচ্ছে, কারণ একই জিনিস ভালো লাগে না বারবার। প্রডিউসার তো গরিব মানুষ, গ্রামের সেই অতি দরিদ্র জনগোষ্ঠী। জনাব মুর্শিদ আলম সরকার, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে আমরা দুই ধরনের রপ্তানিকারক দেখি। একটি হচ্ছে যে এখান থেকে কিনে মাঝখানে একটা বায়ার গ্রুপ রয়েছে, তারা আবার রপ্তানি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজেই কিন্তু রপ্তানি করে। দুটো ক্ষেত্রে কোনটা লাভজনক আমাদের অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য? যেটা বায়াররা এখান থেকে নিয়ে যাচ্ছে মিডলম্যান হিসেবে, সেখানে স্বভাবতই তার প্রফিটটা সে মেনটেন করে রাখছে, কিন্তু আপনারা কোনো প্রতিষ্ঠান রাখছেন প্রফিট রাখছেন না। আবার যদি প্রতিষ্ঠান সেটাকে উদ্যোগী হয়ে নেয়, সেখানে আবার যে প্রফিটটাই থাকুক সেটা পুরোটাই বেনিফিশিয়ারিজদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। এখানে আর বেনিফিশিয়ারিজ কোনোভাবে তার মানে কমতি পড়ে না অথবা ঠকে না। বাস্কেটের ব্যবসায় দুই ধরনের বায়ার আছে, একটা হচ্ছে কমার্শিয়াল বায়ার, আর একটা হচ্ছে ফেয়ার ট্রেড। আমরা যারা ফেয়ার ট্রেডের মেম্বার, তারা কিন্তু সাধারণত তাই আমাদের এই কর্মীদের অথবা এই প্রডিউসারদের স্বার্থ রক্ষা করে থাকি। আর যারা কমার্শিয়াল বায়ার, তারা কিন্তু এটা করে না। সেটাই। এই কাজটি দ্বারা কি পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি হয়? আমার ওনার সাথে আরেকটা কথা যোগ করে আপনার কাছে যাচ্ছে, এটা হলো যে আমাদেরকে শুধুমাত্র আমরা সংস্থারে এটা করব, এটাতে আমরা থাকা উচিত হবে না। এটাকে ব্যাপক আকারে চাহিদা সৃষ্টি করার জন্য অবশ্যই ওই প্রশ্নটা আমি আসতাম, বায়ারদের সাথে আমাদের যেতে হবে, কারণ এটা ওপেন মার্কেট হলে অনেক কিছু রপ্তানি করা সম্ভব একসাথে। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই কাজটি দ্বারা কি পূর্ণকালীন কর্মসংস্থান সৃষ্টি হয় কিনা? অবশ্যই, কারণ সে এটা সারা বছরের চাহিদা থাকে। এবং একটা জিনিস সত্য যে উনি যেটা, আনোয়ার ভাই যেটা বললেন,
যে ক্রিসমাসের আগে সে ক্রিসমাসটাকে ফলো করার জন্য অনেক দিন আগে থেকেই রেডি করতে হয়, রেডি এই করতে পণ্যগুলো। হয় এবং মাল স্টক রাখতে হয়। অনেকের ধারণা যে শুধু অবসর সময় গ্রামের মহিলারা এই কাজটা এই করে। কাজটি প্রথমে যখন শুরু হয়েছে শুরু হয়েছিল। তখন শুধুমাত্র অবসরকালীন সময়ের জন্য অথবা শৌখিনতার কারণে কেউ কেউ আরম্ভ করেছিল, কিন্তু আজকে কিন্তু সেই দিন নেই, আজকে দিন বদলে গেছে। এটা কি আরো বৃহত্তর পরিসরে চিন্তা করার সুযোগ রয়েছে কিনা? আমরা বাংলাদেশেও যদি কেউ কেউ আউটলেট করি যেখানে তাদের মালামালগুলা প্রদর্শনীর আকারে থাকবে, অনেক বায়ার আসে বাইরে থেকে, এবং এটার জন্য আরেকটা করতে হবে আমাদেরকে, যদি ক্লাস্টার আকারে করতে পারি এটা সবচেয়ে ভালো। আরেকটা সুবিধা হলো যে আমরা যদি ইন্টারনেট ভিত্তিক করি, যে এই মালামালগুলা এখানে পাওয়া যায়, ইমুকের কাছে পাওয়া যায়, এবং এইগুলা ওখানে পাওয়া যায়, তো সেটা হবে কি বিদেশ থেকে সে একেবারে মানে 1 মিনিটে সব ইনফরমেশন পেয়ে যাবে, তো তাদের সাথে সরাসরি কানেক্ট হয়ে সেই অর্ডার দিতে পারবে, সেটা হবে সবচেয়ে সহজ। এই যে কাজটার কথা আমরা বলছি, এই কাজটা কতটুকু আসলে পরিবেশ সঙ্গত? এটায় পরিবেশ নষ্ট হওয়ার কিছু নেই, কিছু নাই, বরঞ্চ পরিবেশ ভালো রাখার কিছু আছে। এই কারণে বলবো, কিছুদিন আগেও আপনি লক্ষ্য করেছেন আমাদের দেশে পলিথিনের ব্যাগ বিভিন্ন ব্যবহার করার সুযোগ আরম্ভ করেছিল, যদিও এই সরকারের আমলে আমরা দেখতেছি এগুলো প্রায় সবই বন্ধ হয়েছে, কারণ এইগুলো পচনশীল এবং এটা পরিবেশ নষ্ট করে না। এবং যেটা বললাম সন, সুতা, হ্যাঁ, আর হচ্ছে পুরাতন কাপড়। আমি আর একটু সহযোগিতা করি, আপনি দেখবেন যে ওখানে যে বানিয়েছিল তখন চিকন ফিতার মতো দিয়ে তারা এটাকে কিন্তু বাইন্ডিং করছিল, তো সুতরাং এটা কিন্তু কাপড়ের কোনো টুকরা অংশ, তো দেখা যাবে যে যারা এটা পুরাতন কাপড়, এই টুকরাগুলো তো এখানে সেখানে পড়ে থাকতো, যেটা পরিবেশ নষ্ট করতো, কিন্তু এটাকে এখানে ভালো কাজে ব্যবহার হচ্ছে, পরিবেশেরও সুরক্ষা হচ্ছে। শুধুমাত্র এখানে আমাদের সরকারের একটু সহযোগিতা দরকার এক্সপোর্টের ব্যাপারে, আমরা যেন সরকারের একটু সহযোগিতা পাই, কারণ আমরা যেভাবে চিন্তা করতেছি এদের উন্নয়নের জন্য সরকারও তাই চিন্তা করতেছেন, কিন্তু কোথাও কোথাও সরকারি লোকরা প্রস্তাবনা আছে কি ধরনের সহায়তা করার প্রয়োজন হবে? বিশেষভাবে আমরা যদি এই সুযোগটা ভালো পাই যে পোর্টে মানে ঠিক সময় যাতে পাঠাতে পারি, ওখানে যেন আমাদের দেরি না হয়। এই শিল্পকে এগিয়ে নিতে হলে আমাদের কি করণীয়? আমার স্পেসিফিক হলো যে বাংলাদেশে অনেক কিশোরী আছে, অনেক কিশোরও আছে, তাদেরকে যদি আমরা তাদের লেখাপড়ার ফাঁকে প্রশিক্ষণটা দিয়ে দেই, যে কিশোরীরা আজকে মানে অপেক্ষায় আছে আগামীতে সে মা হবে এবং একটা সংসারের দায়িত্ব নেবে, সে যদি এখান থেকে ক্যাপাসিটি নিয়ে যায়, এখান থেকে দক্ষতা নিয়ে যায়, তারপর যে সে কাজটা শুরু করে দেখা যাবে সংসারে যেমন সে অবদান রাখতে পারবে, আবার ভবিষ্যৎ প্রজন্মকে সে স্কুলেও পাঠাতে পারছে এবং তার সংসারটা স্বচ্ছ হচ্ছে, সে ওই পরিবারের একটা ইম্পর্টেন্ট পারসন হিসেবে মানে গণ্য হবে। এই ম্যাপিংটা কি হয়েছে কিনা, যে আপনার কি এটা হচ্ছে যে যখন আপনি বড় ধরনের একটা পলিসির কথা বলবেন, পলিসির আওতায় কিছু করতে চাবেন, তখন আপনার টোটাল মার্কেটটার একটা বিষয় আছে, যে আমার বর্তমান মার্কেট কত এবং আমার সুযোগ রয়েছে কত, স্থানীয় মার্কেটের সুযোগ কিরকম, বিদেশি মার্কেটে রপ্তানির সুযোগ রয়েছে কিরকম, ঠিক সেই গ্যাপটাই আমাদের পূরণ করার একটা প্রচেষ্টা গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে এই পুরো মার্কেটটাকে ম্যাপিং করার একটা চিন্তা কি করতে পারে? এটা মানে পিকেএসএফ আমাদেরকে সাহায্য করতে পারে এই বিষয়ে, এবং প্রত্যেকের কাছ থেকে যদি আমরা এই তথ্যগুলো সংগ্রহ করি, যে কোন প্রতিষ্ঠান কি ধরনের পণ্য তৈরি করছে, কাঁচামাল কোথায়, কি পরিবেশে তৈরি হচ্ছে, তাই না, কাদের কাছে এটা রপ্তানি করছে, এগুলো নিয়ে তাহলে একটু ভবিষ্যতে বড় ধরনের না, যেমন একটা সাজেশন থাকতে পারে যে আপনারা প্রতি বছরই উন্নয়ন মেলা করেন, এই যেটা আরম্ভ হবে 26 তারিখে, তো সেইখানে যদি এটাকে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কর্মকাণ্ড আছে সেটাকে যদি ছোট্ট ছোট্ট আকারে ডকুমেন্টারি আকারে শো করা হয়, তাহলে কিন্তু অনেকেই জানবে যে এটা। এবং এই মেলায় তো আপনারা অংশগ্রহণ করবেন 26শে অক্টোবর যে মেলাটা উন্নয়ন মেলা হচ্ছে, সেখানে আপনারা তো এই দ্রব্যগুলো নিয়ে সেখানে হাজির হবেন, কিন্তু আমাদের দর্শক মণ্ডলী সেটা দেখতে পাবে না। এই পণ্যগুলো যদি কেউ ইচ্ছা করে কিনবে, অথবা হিট বাংলাদেশ আছে, পপি আছে, আপনাদের স্টল থাকবে সেখানে এসে যোগাযোগ করে এই পণ্যগুলো নিতে পারবে। আমাদের একটা দুর্বলতা আছে যে আমরা বেশিরভাগই ডকুমেন্টারি বাংলায় করি, কিন্তু এটা না করে যদি আমরা ইংলিশে করি তাহলে দেখা যাবে বহির্বিশ্বে এটার মানে ব্যবহারটা বেড়ে যাবে এবং তারা এটা প্রচারের জন্য কথা বলছেন, প্রচারের জন্য। আজকে আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে সময়ের অভাবে, আলোচনা আরো চলবে, আপনারা আবার আপনাদেরকে ডাকা হবে এবং এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী,
পরিবেশের ক্ষতির কারণে ইউরোপের বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমানো হচ্ছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর বাড়তি কর আরোপ করা হয়েছে অনেক দেশে। আবার প্লাস্টিক ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে অনেকেই। পরিবেশ সচেতনতার কারণে অনেক দেশে পাটের ব্যাগ সহ পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। এই খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য তৈরি করা যেতে পারে এক বিশাল কর্মসংস্থানের সুযোগ। এই ধরনের উদ্যোগ আগামীতে আরও সম্প্রসারিত হবে, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। সেই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।